আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সত্যবার ঘটনা পেতে সিএম দ্য হরওয়ার্ড চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, কেউ যদি ভৌতিক ঘটনা যদি আমাদের মাঝে কেউ শেয়ার করতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন, ভয়েসে বা লিখে যে কোনো একটাতে আপনারা পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorrorworld@gmail.com। সিএম দ্য হরওয়ার্ড সবসময় চেষ্টা করে সত্যকারের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম দিয়ে ভৌতিক অনুভূতি দিতে। আপনাদের কাছে প্রতিনিয়ত অনেক ঘটনা পাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে উপস্থাপন করার মাধ্যম দিয়ে হাঁটি পা করে সামনের দিকে আগাবো এবং সে দোয়া করবেন এবং আরও অনেক দূরে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমত থাকলে এবং আপনাদের ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ সক্ষম হব। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিও যুক্ত হবেন বা পরবর্তীতে আমাদের এই আয়োজনে যুক্ত হবেন তাদেরকে সবাইকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমাদের এই গল্পে শিরোনাম হচ্ছে ভয়ঙ্কর কালো জাদু। এই গল্পটি আমাদের পাঠিয়েছেন মিরাজ ভাই। মিরাজ ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী বিভাগ, জেলা কুষ্টিয়া এবং ছদ্মনাম হিসাবে আমরা গ্রামটিকে বাগেরহাট দিয়েছি। উনি যেভাবে বলছে আমরা সেইভাবে ওনার মতো উপস্থাপন করা শুরু। একদিন লামিয়া ফোন দিল, রাত তখন 2টা। এত রাতে ফোন দিল আমি শিউরে উঠলাম। বছর 2 আগে এই সময় ফোন দিত লামিয়া কাপা কাপা গলায় বলল, ভাইয়া প্রতি রাতে জানালা কে যেন নখ দিচ্ছে, খুব নখ হচ্ছে। জিজ্ঞেস করলাম না কেন নখ হচ্ছে, কারণ 2 বছর আগে এই ঘটনায় ঘটছে। পরিবার থেকে বলতে এই নখের শব্দটা বাতাসের শব্দ বলে আখ্যায়িত করত, কিন্তু এটা যে বাতাসের শব্দ না, এটা আসলে নখের শব্দ, সেটা নিশ্চিত হতে আমাদের বড় ক্ষতি হয়েছিল। আমাদের চাচা চাচিকে এবং তার লামিয়ার স্বামীকে। চাচা চাচি মানে লামিয়ার বাবা মা, এবং সেই সময় গর্ভে থাকা বাচ্চাকেও মারা গিয়েছিল। আমি বললাম, মানে এতদিন পর? লামিয়া বলছে, হ্যাঁ ভাইয়া জানি না, আমার খুব ভয় করছে। আমি তখন বললাম, তোর স্বামী না বিদেশে গেল 2 সপ্তাহ আগে? কোন দুঃখে থাকতি তুই আইলি এই বাসায় ভাই? তুই শ্বশুর বাড়িতে থাকতে পারলি না? লামিয়া আবারও বলো, শ্বশুর বাড়িতে একা থাকতে হতো ভাই, আর খালাতো বোন ঢাকায় বেড়াতে আসছে, তো তাই ভাবছি ওদেরকে নিয়ে একসাথে থাকি যতদিন বাইরে আসে। এছাড়াও লামিয়া বলল, আমি প্রেগনেন্ট। জামাই ওদের খালাতো বোনদের বলছিল লামিয়াকে যেন দেখে রাখতে, খুব অনুরোধ করছে। আর এই বাসায় মাঝে মাঝে কত কি দেখেছি, একাও থাকছি কিন্তু কিছুই হয় না। আমি চুপ করে রইলাম আর বললাম, আগের বারে তুই প্রেগনেন্ট ছিলি না? লামিয়া মনে হলো খামছে ধরল, এই ভাইয়া আগের বারে তো প্রেগনেন্ট ছিলাম, এখন কি হয়? ও বলল, তোর ফোন ধরার পর থেকে কিছু হচ্ছে? লামিয়া বলল, না। ওর খালাতো বোনদেরকে বল কাউকে যেন তোর সাথে এক রাতের জন্য ঘুমায়, আর বলে দিস পায়ে ব্যথা বা কোনো একটা বাহানা বলিস। লামিয়া বলল, ওরা ভয় পাবে না? আমি বললাম, তোর স্বামী প্রথম শুনতে পেত কে? লামিয়া গুমরে বলল, ওইটা কিভাবে এলো ভাইয়া? ও তো মারা গেছে। আবার কেন এলো? আপাতত কেন এলো এটা আমি বলতে পারছি না। আচ্ছা এখন ঘুমাই, কালকে আমি আসব। কিছুক্ষণ থাম মেরে বসে রইলাম, চিন্তার বিষয়। আবার কেন আর 5 তলায় দেখতে নখ দিবেই বা কেন? এটা আবার কেন আসলো? লামিয়া আবার প্রেগনেন্ট? 2 বছর কি হয়েছিল? অদ্ভুত ঘটনা সাজিয়ে বলি। লামিয়া আগের বিয়েটা তার ক্লাসমেটের ছিল। ওর আগের স্বামী ওর বাসায় থাকতো, কোনো সমস্যা হতো না। প্রথম সমস্যা হলো যখন লামিয়া 7 মাসের বাবু পেটে, তখন থেকে প্রথম 5 তলা বেডরুমে জানালার নখ হতো। লামিয়াই শুধু একাই শুনতো, ওর পাশে থাকা স্বামীও শুনতো না এবং চাচা চাচিও শুনতো না, মানে লামিয়ার বাবা মাও শুনতো না। তবে একটা অস্বাভাবিক ঘটনা ঘটতো, তার পেটের বাচ্চা অস্বাভাবিকভাবে পেটের ভিতর বাচ্চাটা কেমন যেন নড়তো। জানালার নখের শব্দ তো শুধু লামিয়াই শুনতো, ওর স্বামী পাশে থাকে সেই কোনো কিছুই শুনতো না। এবং তার স্বামী এমন করে যে ঘুমাচ্ছে যেন বালতিও যদি পানি তার গায়ের ভিতর ঢেলে দেয় তাও সে উঠতো না। প্রথম এই নখের শব্দটি লামিয়ার প্রেগনেন্সি হরমোনের সমস্যা ভাবতে লাগলো। ডাক্তার দেখে 1 গাদা ঘুমের ওষুধ দিত, সে তার
কিছুই হতো না। তাই সেই জানলার প্রতিনিয়ত সেই শব্দ শুনতই এবং ঘুমের ভিতর সেই স্বপ্নে দেখত তার বেডরুমের জানালায় নখের শব্দ হতো। তাদের পরিবার লামিয়ার এটা পাগলামি নাকি সেটার সন্দেহ হলো ও দুটা ঘটনার পর। এলাকার রাতের পাহারাদার একদিন রাতের বেলায় হাফসাদের বাড়ির সামনের রাস্তায় সে দারোয়ানকে মৃত অবস্থায় পাওয়া গেল। চোখে তীব্র ভয়। ময়নাতদন্তের পর ডাক্তাররা বলেছিল হঠাৎ কোনো ভয়ঙ্কর কিছু দেখে সে হার্ট অ্যাটাক করছে। যদিও অস্বাভাবিক ঘটনা, কারণ পাহারাদার একজন যুবক বয়সী ছেলে ছিল। পেটানো শক্তিশালী তার 2-4টা চোরকে একলাই তার শক্তিতে পরাজিত করতে পারত। দ্বিতীয় ঘটনা ছিল অদ্ভুত, কারণ ওদের বাড়ির 20 বছরের দারোয়ান হঠাৎ করে চাকরি ছেড়ে দিল। কারণটা সে কিছুই বলতে চায় না। পরে আমার চাচা তাকে চেপে ধরল এবং সে বলল যে 5তলা তাদের বেডরুমের সাথে যে জানালা ছিল সেই জানালায় একজন সাদা কাপড় পরা একজন লোককে ভেসে থাকতে দেখেছিল। তার চুল বিশাল বড় ছিল, জটা পড়া, এবং সে অনেক বড় ছিল। ওঠার প্রায় 4তলা পর্যন্ত উড়কে ছিল এবং ওর পা বেশ কালো। তার চাচা ধমক দিয়ে বলল, আরে কি বলিস, এসব কিছু ধমক দিয়ে তখন উড়িয়ে দিল এবং তার চাচিকে বলল দারোয়ান সাহেব যেসব ঘটনা বলছে সব। চাচি খুব শীঘ্রই তার স্বামীকে বলল যে তাদের বাড়ির পাশে মসজিদে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসতে। ইমাম সাহেব যখনই আসলো তাদের বাসায়, যেই এক পা দিছে, তার এক পা দেওয়ার পরে সে আবার পিছিয়ে চলে গেল এবং বলল এটা আমার দ্বারা হবে না, আপনারা ভয়ঙ্কর কিছু পাল্লায় পড়েছে, এটাকে আপনারা ভালো একটা হুজুরকে দেখান। এই ঘটনার 3 দিন পর রাতে সবাই জানালার নখের শব্দ শুনল এবং তারা স্বপ্নে দেখছে যে তাকে বলছে তা বাচ্চাকে দিয়ে দিতে, হলে ঘোর বিপদ হবে। আবার কেউ সাহস করে বলতো কি বিপদ। তখন স্বপ্নে একটা সাদা কাপড় জট পড়া চুলে পড়া চেহারায় দেখা দিয়ে বলতো তোদের ঘর বিপদ। তখন তাদের বাড়ির লোক বুঝে গেছিল এটা একটা স্বাভাবিক বিষয় নয়, অশুভ একটা কোনো জিনিস হবে, এবং তারা বুঝে গেছে হাফসার পিছনে লেগে গেছে এবং তার চাওয়াটি হলো হাফসার গর্ভে থাকা সন্তান। তারা অনেক হুজুর দেখিয়েছে এবং অনেক ওঝা কবিরাজও দেখিয়েছে, তাতে কোনো কাজ হয় না। কিন্তু এগুলো দেখানোর পরে লামিয়ার সাথে আরও লামিয়ার পর বেশি অত্যাচার শুরু হলো। আগে শুধু জানালাই নখ হতো। একদিন তার স্বামী সে ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে ফেরার পথে তার লামিয়া তার স্ত্রী তাদের বেডরুমের জানালা খুলে গিয়েছে এবং তার স্ত্রীর পা কেউ কালো কুচকুচে হাত দিয়ে ধরেছে এবং জানালার দিকে লামিয়াকে টেনে নিয়েছে। আর লামিয়া এমন ঘুমাচ্ছে যেন সে কোনো কিছুই ফিল করছে। লামিয়ার আগের স্বামীর চিৎকারে বাসার সবার ঘুম ভেঙেছিল। সবাই আসার পর জানালা খোলা বাদে আর কিছুই দেখেনি। তো লামিয়ার পায়ে 5 আঙ্গুলের ছাপ স্পষ্টভাবে দেখা গিয়েছিল, যেন কেউ পুড়িয়ে ফর্সা চামড়ায় দাগ বানিয়ে দিয়েছে। আমার সাথে বেশ কিছু ওঝা বা তান্ত্রিকের যোগাযোগ ছিল। হাফসার মা বা আমাকে দেখতে পারতো না, কারণ আমার জোয়ান ছিল। দাদার সম্পত্তির 2 ভাগ পেয়েছিল আমার বাবা আর চাচা। আমার বাবা মৃত্যুর পর আমার বাবা ভাগের সম্পত্তির জোয়ার নেশায় উড়িয়ে শেষ করে দিয়েছিলাম। এরপর থেকে চাচা আমাকে পছন্দ করতো না। এরপর থেকে আমি বদলে গিয়েছিলাম। এখন একটু আধ্যাত্মিক বিষয় ঘাটাঘাটি করি। ফকির, দরবেশ, ওঝা, তান্ত্রিক এর সাথে আমার একটু ওঠা বসা আছে বা করি। এই জন্য চাচারা ভয়ে লামিয়া আমার সাথে কথা বলতে পারতো না। একদিন ভয়াবহ ঘটনা ঘটে গেছে। এক রাতে তার খাবারের সময় ভুলে তার গায়ে মাংসের ঝোল পড়ে যায়। চাচা সেইগুলোতে বাথরুমে যায় গোসল করতে। তারপর বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পরিবারের এই প্রথম সেই জিনিসগুলো বাস্তবে দেখতে পায়।
পুরা চেহারা যেন জটাধারী মহিলা, তার সাপের মতন লাল আঁকা বাঁকা জিভে ভেন্টিলেটর থেকে তার চাচার দিকে তাকিয়ে আছে। তখনই তার চাচা হার্ট অ্যাটাক করে এবং হাসপাতালে নিয়ে যেতে যেতে মারা যায়। মারা যাওয়ার আগেই তার চাচা এই ঘটনা বলে যায়। লামিয়ার সমস্যা আরও বেড়েই যায়, তাই বিকট গলে বলতে থাকে, পোড়া পেটের নিচে আঘাত করতে থাকে। মাঝে মাঝে ফ্রিজ থেকে মাছ মাংস বের করে খেতে দেখা যাইতো। আর কিছু সইতে না পেরে চাচা চাচি আমাকে ডেকে পাঠান, কারণ আমি আধ্যাত্মিক লাইনে চর্চা করি, যাতে আমার দ্বারা ভালো কবিরাজ আছে কিনা যাতে এটা সমাধান করতে পারি। বলেছিলাম চাচি আগে এসে একবার নিজে দেখে, আমি তখন অনেক কিছুই বুঝতে পারি। আমি আধ্যাত্মিক নিয়ে আমি চর্চা করি তো মাঝে মধ্যে, এই কারণে আমি অতি প্রাকৃতিক জিনিস সবই কিছু একটু বুঝি। এই বিদ্যাতে পাঁচতলের ভয়ানক পিশাচের প্রভাব রয়েছে। পিশাচকে আমি চিনি, তার নাম নারাক। এই পিশাচকে একসময় বান্দরবন উপজাতির দেবতা হিসেবে পূজা করা হতো, কিন্তু পূজার বলি হিসাবে সে মানুষের বাচ্চা চাওয়া শুরু করলে তার আর পূজা ছেড়ে দেয়। সেই থেকে অপদেবতা হয়ে যায়, বাচ্চা চিনিয়ে রক্ত মাংস খেতে শুরু করে। শুধু তাই নয়, গর্ভে থাকা বাচ্চাকেও পেট থেকে টেনে হিঁচড়ে বের করে খাওয়া শুরু করে দেয়। এই কাজে কেউ বাধা দিলে তার মৃত্যু নিশ্চিত। আমি ঠক মেরে উপরে গিয়েছিলাম। আমাকে দেখে লামিয়া পায়ের কাছে লুটিয়ে কেঁদেছিল। আমি অনেক কষ্টে শান্ত করলাম। ওদের সাথে কী ঘটছে শুরু থেকে শেষ পর্যন্ত সবই শুনলাম। এই যে এখন শুনলাম আর কি, এই যে পাহাড়ি প্রতীক হতে কিভাবে পিছু এলো আমি বুঝতে পারলাম না। উত্তরটা লামিয়া। সে বিয়ের পর তার স্বামী ও লামিয়া হানিমুনে বান্দরবনে বেড়াতে গিয়েছিল। আমি বললাম আমার এক পরিচিত তান্ত্রিক আছে, কিন্তু সে এই অপদেবতার সঙ্গে জড়াতে চায় না, কারণ এই অপদেবতার সঙ্গে জড়াতে গেলে অনেক ভয়ঙ্কর কিছু অতিক্রম করার পরে এই তাকে থামানো যায়। আমার পরিচিত কবিরাজ হলো রবিন সেন। সে ভারতে কামরূপ কামানা থেকে বহু পিশাচ থেকে দীক্ষা নিয়েছে। আমি বরং তাকে নিয়ে আসি, ঠিক আছে? পরের দিন ওর পিশাচ এর কারণে আতঙ্কিত ছিল, কারণ চাচাকে হারিয়ে আরও অসহায় হয়েছিল। বিকালবেলাতে সেদিন হুট করে মেঘ গেল এবং ঝড় শুরু হলো। এই জন্য চাচি ছাদে কাপড় শুকাতে দিয়েছিল এবং সেদিন পিশাচটির প্রতি ভয় ছিল না কারোরই। তারপর নিজে কাপড় আনতে গিয়েছিল ছাদে। তারপর লামিয়া আমি গল্প করছিলাম। হঠাৎ ওই দিন দিনের বেলাতে অশুভ অনুভূতি পেলাম। মনে হলো দিনের বেলাতেই ওই পিশাচটি এসেছে। আমি বিপদ বুঝে দৌড়ে ছাদে গেলাম, চাচি বলে চিৎকার দিলাম, কিন্তু সেই চিৎকারে হলো না, কারণ চাচি ভয়ঙ্কর চিৎকার দিয়ে পাঁচতলা ছাদ থেকে সজোরে পড়ে নিচে দেহটি থেতলে গেল। চাচি আমার চোখের সামনে মারা গেল। সেদিন থেকে লামিয়া এবং তার স্বামীর বাসায় থাকা শুরু করি। পরের দিন চাচির খাটিয়া যখন কাঁদেনি, তখন লামিয়া বিকট কণ্ঠে হাসি শুরু করে দিয়েছিল। সেদিনকেই আমি দেরি না করে রমেন কবিরাজকে ডেকে নিয়ে আসছিলাম। বিশেষ করে বলল না, তারপর একটু বাড়িটা চক্কর দিয়ে বলল, রামনারা বড্ড জেদি একটা পিশাচ, এ বাচ্চা না নিয়ে ছাড়বে না। এর নজর মেয়েটির স্বামীর উপরও আছে, কিন্তু একটাই উপায় আছে ওকে থামানো, কিন্তু ওকে মেরে ফেলতে হবে। ওকে মারা বড্ড কঠিন, বুঝলো? লামিয়া এবং ওর স্বামী আমার এবং ওঝার উপরে নির্ভর হয়ে উঠেছে। ওঝা বারবার চিৎকার করতে লাগলো। বান্দরবনে গিয়া ওরা কোনো পুরানো মন্দিরে গিয়েছিল কি না, তবুও কিন্তু লামিয়া এমন কিছুই মনে করতে পারল না। রমেন কিছু তন্ত্রমন্ত্র দিয়ে পিশাচকে ঠেকাতে পারে কিনা সে চেষ্টা করছে, কিন্তু তখন হলো উল্টো। পিশাচটি প্রচণ্ড খেপে গেল। লামিয়াদের বাড়ির ঘর জিনিসপত্র তছনছ করতে লাগলো। লামিয়া স্বামী দিন দুপুরে ওই পিশাচকে সরপে দেখতে পেত। প্রিয় লিসেনার্স, ভাবছেন গল্প কি এখানে শেষ? না, আরও অনেক ভয়ঙ্কর গল্প এখনো বাকি আছে।
রমেন ওই বাড়িটা মন্ত্র পড়ে দিয়েছিল এবং বলেছিল তুমি এবং লামিয়া বাইরে বের হবে না, কারণ অপদেবতা ভিতরে আসতে পারবে না। কিন্তু ও বাইরে থেকে তোমাদেরকে ভয় দিয়ে দেখানো শুরু করবে, কিন্তু ভয় পেয়ে বাইরে চলে যেও না, তাহলে ঘোর বিপদ হবে। ও বুঝতে পেরেছে যে এটাকে আমি করতে চাই। ও বুঝেছে যে যদি তোমরা বাইরে বের হও তাহলে এই পিশাচটি আর আসতে পারবে না। এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটলেও লামিয়ার পেটে ব্যথা শুরু করলো। হুট করে প্রসবের সময় হলো এবং বাত ভেঙে গেল, সাথে উঠল প্রসবের বেদনা। আমি তখনই নার্স নিয়ে আসতে ওই রাতে বের হয়েছিলাম, কিন্তু এত রাত হয়েছিল কোনো নার্স আসতে চাইছিল না। লামিয়া বেগতিক হতে লামিয়ার আগের স্বামী বাড়ির বাইরে নিয়ে এলো, রাস্তার দিকে রওনা হলো, কিন্তু এর পরবর্তীতে লামিয়া হাসপাতালে যাইতে পারলো না। ওর বাচ্চাটা পড়তে হয়েছিল, কিন্তু তার বাচ্চাকে কেউ ঘাড় মোটকে দিয়েছিল এবং লামিয়ার আগের স্বামীকে কেউ যেন ঘাড় মটকানো অবস্থায় পেয়েছিল। লামিয়া আখ্যাত ছিল এবং মনে হলো রবিন খুন করতে সক্ষম হয়েছিল, কারণ এরপর থেকে লামিয়া আর জানালায় কারণ নখের শব্দ শুনি। তার চেহারা জেড্ডারি পিশাচের চেহারা আর লামিয়া কখনো দেখেনি। লামিয়া 2 বছরের মাঝখানে বিয়ে করেছিল এবং এখন তার গর্ভে একটি সন্তানও আছে। এখন আবারও নখের শব্দ আছে, কিন্তু কেন? রমেনা গতবার সেই পিশাচকে মেরে ফেললো। লামিয়া সাহায্যের জন্য ফোন দিল এতদিন পর। আমি কালকে নিজে গিয়ে দেখি, তারপর না হয় রমেনকে নিয়ে যাব। তারপর নিজে লামিয়ার কাছে গিয়ে দেখলাম তার খালদা বোন একটা হুজুরকে নিয়ে আইছে এবং সেই হুজুর সমস্ত ঘটনা জানে। সে নাকি অনেক দক্ষ। এবার সমস্যা শুরু থেকেই কাজ শুরু করছে এবং আগে চাচি বড় দেরি করে ফেলেছিল এবং আমি আরও বললাম হুজুরকে না নিয়ে আসলেই পারতি, রমেনকে নিয়ে আসতাম। গতবার রমেনই তো এই সমস্ত কাজ করে দিল। লামিয়া তখন বলল, ভাইয়া ভরসা পাই না, এবার যেন বাচ্চা বা আমার স্বামী যেন কেউ না মারা যায়। নখের শব্দ ফিরে এসেছে আবার। এবারে কি আসলে পিশাচকে মেরে ফেলেছি? আমি রমেনকে জিজ্ঞেস করে দেখি কি বলে। লামিয়া বলল, আচ্ছা দেখি, আগে হুজুরকে বলে দেখি, তারপর জানাবো। এরপর লামিয়াদের বাসা থেকে বের হই। সেই রাতে আমার বাসা থেকে একটা অচেনা জায়গায় বের হলাম। পুরো পরিচিত লোককে দেখলাম। সমকলা চেপে ধরলো এবং বলল, হারামজাদা, আমার জোয়ার খেলার টাকা উড়ায় দিবি? আমার টাকা কবে দিবি? তখন বললাম, ঝামেলায় পড়েছি রে, দিয়ে দেব। শালা লজ্জা করে না? 2 বছর আগে জুয়া খেলে আধ্যাত্মিক ধরেছি, এখন ফাঁক ফকরে জুয়া খেলছিস। তোর আত্মীয় স্বজন জানে না? রাস্তায় লোকজন তাকিয়েছিল। আমি বললাম, চুপ কর, চেঁচাবেন না, আমার জোয়ার নেশা আছে এখনো। এইসব করলে এক কানা করেও টাকা পয়সা পাবে না, না হলে আমার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আমি টাকা না পেলে আমাকে পুলিশের কাছে দিন, আর ঠিকানা তো জানাই আছে। আমি বললাম, এখন বাসায় যান। লোকটা আমার পথটি ছেড়ে দিল। আমি জানতাম আমি কোথায় যাব। গেলাম হুজুর এর বাসায়, যাকে আজ লামিয়ার বাসায় দেখেছিলাম। হুজুর আমাকে দেখে হতভম্ব হয়ে বলল, এইখানে? আমি বেশ কিছু চুপ ছিলাম, তার দিকে তাকিয়েছিলাম। হুজুর বলল, আপনি এখানে কেন? আপনি খুব খারাপ লোক। আমি একটা মুচকি হাসি দিলাম। বাহ, আপনি একজন ভালো দক্ষ, একদিনেই জেনেছেন। হুজুর বলল, অপদেবতা বলে কিছুই নেই, এটা একটা ইফরিত জিন। আপনি আর রমেন ওঝা নিয়ে লামিয়ার ওপর চালান দিয়েছেন, তারপর মেয়েটার উপর বাবা এবং মাকে জিনটা দিয়ে মেরেছেন। বাসায় বসে লামিয়ার বাচ্চা এবং তার স্বামীকেও মেরেছেন। আমি সব বের করেছি, কিন্তু কেন করেন? আমি বললাম, চাচাকে জিনটা ভয় দেখিয়ে মারছে, তবে চাচিকে জিনটা মারিনি। আমি ছাদ থেকে ফেলে দিয়েছি, সবাইকে বলেছিলাম পিশাচ ফেলে দিয়েছে বলল। আমি বললাম,
জুয়ার খেলায় বাপের সম্পত্তি উঠেছে এবং আমি এখন দিনে পড়েছি এবং চাচার কাছে টাকা ধার চাইলে দিত না, কারণ চাচা জুয়ারি বলে দেখতে পেত না। সমস্যার সমাধান ছিল একটা, লামিয়াকে বিয়ে করা, এক সন্তানের সম্পত্তি জামাই হিসাবে সম্পত্তি ভাঙানো। কিন্তু ও প্রেম করে বিয়ে করেছিল, তাহলে দীর্ঘ মেয়াদ করে রমেশের সাথে প্ল্যান করে লামিয়ার উপরে কালো জাদু প্ল্যান করলাম চাচা চাচি লামিয়া এবং তার স্বামীর বাচ্চাকে জিন্দে মারব। তারপর অসহায় লামিয়া বিয়ে করার সম্পত্তি ভাঙাবো। এদিকে আমার বিয়ে হলো, আমাদের জিনটি আর বিরক্ত করবে না, আর লামিয়া জানবে রমেন জিনটা মেরে ফেলছে। লামিয়া বিধবা হওয়ার পর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলো। ওর বাবা আমাকে পছন্দ করতো না, যদি আমাকে বিয়ে করে তাহলে ওর বাবা আত্মা কষ্ট পাবে। আবার বিয়ে করলো, আবার গর্ভে বাচ্চা হলো। এবার রমেনকে সেই অপদেবতা নারাককে ওর উপর চালান করলো। রমেনও তো শুধু মেরেই ফেলার ও। এবার লামিয়া স্বামী এবং বাচ্চাকে খাবে এবং রমেন অভিনয় করে যে বলবে নারাককে সঠিকভাবে মারবে। ও যদি বিয়ে আমাকে না করে তাহলে এই খেলা বারবার চলতে থাকবে। হুজুর এটাই বলল, আপনি খুনি, আপনি শয়তান, আপনি আমার বাসায় আসছেন কেন? আমি তখন বললাম, রমেনকে নারাক বলছে আপনি কালো জাদু বিষয়টি একদিনে বের করেছেন এবং সেটি উঠানোর পদ্ধতিও চেষ্টা করছেন। আমার এত বছরের প্ল্যান আপনি মাটি করে দিবেন, সাহস তো কম না। হুজুর বোঝা গেল আমি কিসের জন্য এসেছি। সে আমার মুখের উপরে দরজাটা লাগিয়ে দিল। আমি হাত দিয়ে ঠেকানোর পর ভিতরে ঢুকে গেলাম এবং হুজুরের গলাটা চেপে ধরলাম এবং নিঃশ্বাস শেষ হওয়ার আগে একটা কথা বলল, ইফরিত জিন, যার নাম নারাক, পাহাড়ি অপদেবতা, কিন্তু কখনো বসে আসে না। যে মেয়েটাকে টার্গেট করে তার বাচ্চাকেও খাবে এবং স্বামীকেও খাবে, এমনকি যার সাথে সম্পর্ক আছে তাকেও খাবে। আমি এই কথাকেও পাত্তা দিলাম। হুজুর ধীরে ধীরে স্থির হয়ে গেল। 3 বছর পরের কথা, লামিয়া দ্বিতীয় স্বামী এবং তার বাচ্চা মারা যাওয়ার পর লামিয়াকে আমি বিয়ে প্রস্তাব করেছিলাম এবং সে বিয়ে রাজি হয়েছিল। এখন বর্তমান লামিয়ার গর্ভে যে বাচ্চাটা সেটা আমার বাচ্চা। রমেনের সাথে দীর্ঘদিন যোগাযোগ নেই এবং নারাগের সাথেও নেই এবং কালো জাদুর প্রয়োজনও নেই, কারণ হুজুরের শেষ কথা মনে পড়ল, লামিয়া যতবার প্রেগনেন্ট হবে ততবার ওই অপদেবতা বাচ্চা এবং স্বামীকেও খাবে। কালো জাদুরা চালান দেওয়া হোক বা না হোক, এবং যে ব্যক্তি পাওনা টাকা পাইতো তাকেও আমি টাকা দিয়ে দিয়েছি। আমি এখন চাচার বিশাল সম্পত্তির মালিক, ভদ্রলোকের মতন এখন চাচার ব্যবসায় হাত ধরছে। এক রাতে লামিয়া ঘুম ভাঙল, রাত 1:30। আবার কে যেন জানালায় নক করছে। লামিয়া বলল, প্রিয় লিসেনার্স, কেউ যদি ভয়ঙ্কর কালো জাদু দ্বিতীয় ঘটনা যদি পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা আশা করব দ্বিতীয় ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার। এবং যিনি আমাদের ঘটনা পাঠিয়েছে মিয়াজ ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ সেই প্রথম ঘটনা দেওয়ার জন্য, এবং তাকে বলি সামনে দিকে যেন সেই জন্য আমাদের সিয়াম দ্য হরওয়ার্ড পেজে আরও অনেক ঘটনা দিতে পারে, সেই কামনায়। প্রিয় লিসেনার্স, আপনারা বুঝছেনই, এটা ভয়ঙ্কর ঘটনা না দিলেও রহস্যময় ঘটনাই বলাই ঠিক। কেননা কত আত্মীয় স্বজন, এরকম কাছের আত্মীয় স্বজন যাকে অন্ধ চোখের মতো বিশ্বাস করে, সেই তার ক্ষতি করে। এটা থেকে বোঝা যায় প্রিয় লিসেনার্স, এই রহস্যময় কালো জাদুর কতটা ক্ষতি। এবং যেটাকে সে নারাক বলতো, এটাই হলো ইফরিত। এই ইফরিত বা মারিদ শ্রেণীর জিনরা খুবই দুর্ধর্ষ। তারা যদি তাদের উপর কেউ যদি কালো জাদু করে, হয়তো বা ইফরিদের বৈশিষ্ট্য বা মায়েদের বৈশিষ্ট্য হলো ও নিজে মরবে, না হলে জায়গার উপরে কালো জাদু করছে সেই মারা যাবে। এটা হলো মারিদ এবং ইফরিদের বৈশিষ্ট্য। আচ্ছা প্রিয় লিসেনার্স, আবার কেউ আমাকে আবার কবিরাজ ভাবেন না, কারণ এগুলো অনেক ব্ল্যাক ম্যাজিকের কালো জাদু ভয়ঙ্কর আমার কাছে আছে। বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোই হয়, তাই আমি এই কথাটাই বললাম। ভিডিওটা লং হয়ে গেল বা ঘটনাটা লং হয়ে গেল, আপনাদের ফুল শোনার জন্য অনুরোধ করা হলো। এর সাথে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কেউ ঘটনা যদি পাঠাতে চান তাহলে সিয়াম দ্য হরওয়ার্ড bd@gmail.com, এখানে আপনারা অডিও বা লিখেও পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স।
গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।